আমাদের লজিস্টিক ম্যানেজমেন্ট কোর্সে মূলত তিনটা লেকচার বা তিনটা টপিক আমরা ব্যাক টু ব্যাক কভার করে থাকি। একটা হচ্ছে ওয়্যারহাউস অপারেশন, তার মানে একটা ওয়্যারহাউসের ভিতরে কি কি অপারেশনসগুলো কাজগুলো করা লাগে। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওয়্যারহাউসের ভিতরে কাজ করতে গেলে মূলত কি কাজ করি। আইটেমগুলো যে কোনো ট্রাক থেকে ইনকামিং ভেহিকলস থেকে আসে, যেগুলোকে ইনবাউন্ড বলি, সেগুলো থেকে আনলোড করে আবার সুন্দর করে ওয়্যারহাউসের ভিতরে নিয়ে যায়। এখন আইটেমগুলো যেগুলো আসে সেগুলোর অনেক সময় ওয়েট হালকা থাকে, থেকে মাঝারি এবং ভারী থাকে। হিউম্যান হ্যান্ডসের একটা ওয়েট বেয়ারিং ক্যাপাসিটি আছে। যেমন আমরা 20 কেজি বা 25 কেজির বেশি আমরা বেশি দূর ট্রাভেল করাতে পারি না। তো সেই জন্য যদি ভারী আইটেমসগুলো আসে সেগুলোকে আনলোড করতে আমার পক্ষে তো একা সম্ভব না। সেই জন্য আমরা বিভিন্ন মেশিনস ইউজ করে থাকি। সেগুলো লাইট থেকে মাঝারি থেকে একেবারে খুবই হেভি ওয়েটগুলোকেও নিতে পারে। সো সেই জন্যই হচ্ছে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট, মানে উই টক অ্যাবাউট what type of equipments are there so that we can handle any type of materials, হতে পারে even the light and at the same time the heavier ones। এবং ওয়্যারহাউসে আমরা আইটেমগুলোকে এমনভাবে রাখতে হবে যেন যখনই আমার যে কোনো অর্ডার কাস্টমারের কাছ থেকে আসবে সেই অর্ডারগুলো আমরা খুব তাড়াতাড়ি প্রসেস করতে পারি। এই প্রসেস করার জন্য জিনিসগুলোকে গুছিয়ে রাখতে হবে, কোথায় রেখেছেন সেটা যেন ক্লিয়ারলি ভিজিবল হয় সবার কাছে, যেন যখনই অর্ডার আসে অর্ডারটাকে আমরা সহজেই আমরা প্রসেস করতে পারি। তো এইটার থেকে আমরা যে সেকেন্ড পার্টটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে ওয়্যারহাউসের ভিতরে ম্যাটেরিয়ালগুলোকে কি কি ইকুইপমেন্টস দ্বারা সেগুলোকে আমরা হ্যান্ডেল করি, মানে হচ্ছে লোড আনলোডের ক্ষেত্রে কোন কোন ম্যাটেরিয়ালসগুলো আমরা ইউজ করি। তার আগে আমাদের যেই কার্ডটা একটু দেখে নিতে চাচ্ছিলাম, যদিও এটা আগেও দেখা হয়েছে, যে ওয়্যারহাউসের ভিতরে মূলত কি কি অপারেশনস লাগে। এইটাকে আর একটু দেখলে সুবিধাটা হবে যে ওয়্যারহাউসের ভিতরে ম্যাটেরিয়াল হ্যান্ডলিংগুলো কোথায় কোথায় ঘটে সেগুলো আমরা জানতে পারবো। ওয়্যারহাউসে সাধারণত একটা প্রোডাক্ট যখন আসে যে কোনো ট্রাক দিয়ে আসতে পারে। সেটা হতে পারে আপনার ধরেন মিনা বাজারের যেই ক্যাম্পাসের সাথে ওয়্যারহাউস আছে তার সাথেই যেই ট্রাকটা আপনারা দিয়ে আসবে, এসিআই এর ট্রাকটা আসলো। এখন আপনি কি করবেন, নিশ্চয়ই একটা পারচেস অর্ডারের এগেনস্টে এই ট্রাকটা আসবে। আপনি এই পারচেস অর্ডারটাকে মিলিয়ে দেখবেন যে যা যা পণ্য অর্ডার করেছেন সেগুলো সেই গাড়িতে আছে কিনা। সে আপনাকে তার জন্য একটা চালান দিবে, চালানেই আপনি বুঝতে পারবেন যে যা যা পারচেস অর্ডারে অর্ডার করেছিলেন সেই জিনিসগুলোই আপনার আছে কিনা। এরপরে কি করবেন, আইটেমগুলোকে রিসিভ করবেন। অবশ্যই তার মধ্যে অনেক কিছু কাজ আছে, কিউসি করা লাগে। তো করার পর আপনি আইটেমগুলোকে আনলোড করবেন। যদি আপনার খুবই লাইট ওয়েট হয়, যেরকম শুধু ধরেন বিস্কিটের কার্টন হয়, আমরা খুব সহসাই আমি আপনি করে ফেলতে পারবো। আর যদি হেভি ম্যাটেরিয়ালস হয় তাহলে আমাদের অন্যান্য অপশনসে যেতে হবে। তো সেখান থেকে আমরা আইটেমগুলোকে কি করছি, পুট অ্যাওয়ে করছি, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করছি। এই স্থানান্তরিত করাটা অনেক সময় হেভি আইটেম হলে কিন্তু ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট লাগে, লাইট হলে আমি আপনি করতে পারি। সো করে আমরা কোথায় রাখছি, রিজার্ভ স্টোরেজে। তার মানে ওয়্যারহাউসের সবচেয়ে বড় জায়গা মিনিমাম 50% এবং সর্বোচ্চ 95% পর্যন্ত হয়ে থাকে। এই বড় জায়গাতে আপনি আইটেমগুলোকে স্টোর করছেন। স্টোর করছেন কেন, সেটা অল্প বা দীর্ঘ সময়ের জন্য। ওয়্যারহাউসে সাধারণত আমরা একটু লম্বা খানিক সময়ের জন্য ব্যবহার করে থাকি। আর ডিস্ট্রিবিউশন সেন্টার যেটাকে বলি, ডিস্ট্রিবিউশন সেন্টারে আমরা খুব স্বল্প সময়ের জন্য সেই প্রোডাক্টটাকে রাখি। ডিস্ট্রিবিউশন সেন্টারে কোত্থেকে প্রোডাক্ট আসে, সব সাধারণত আসবে ওয়্যারহাউস থেকে। আর ওয়্যারহাউসে কোত্থেকে আসে, আসবে ফ্যাক্টরি থেকে। তো আমাদের সেই রিজার্ভ স্টোরেজে রাখা হলো, রাখা আছে। যখনই কোনো কাস্টমারের অর্ডারটা আসলো, অর্ডার আসার পর ম্যানেজার, একজন অর্ডার পিকার হতে পারে আমি আপনি, তাকে বললেন তুমি এই জায়গা থেকে প্রোডাক্টটাকে পিক করে আনো। তখন তাকে একটা লিস্ট দেওয়া হয়। অর্ডার পিকার হাঁটতে 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 সেই যে জোনটা আছে সেই জোনের কাছে যাবে। যে প্রোডাক্টটা যদি দেখে খুবই অল্প ওজন, সে নিজে ম্যানুয়ালি সেটাকে পিক করে আনবে। তার মানে সেই র্যাক বা যেখানেই রাখা আছে সেখান থেকে নামিয়ে আনবে। আর যদি দেখাচ্ছে হেভি ইকুইপমেন্ট হয়, ভারী হয়, তাহলে তো সে ম্যানুয়ালি পারবে না, বিভিন্ন ইকুইপমেন্ট দ্বারা তার হ্যান্ডেল করা লাগবে। করে সে অর্ডার পিকিংয়ের যেই জায়গাটা আছে পিক করে এনে সেই জায়গাতে রাখবে। রাখার পর তারপরে সে বাছাই করবে, কারণ আমি যদি 15টা আইটেম অর্ডার করি, এখন আমি দেখব এই 15টা আইটেম কি একজন কাস্টমারের, নাকি 15টা আইটেম 2 বা 3 4 জন কাস্টমারের। সো দেখলাম আমরা 15টা আইটেম
5টা কাস্টমারের সবাই তিনটা তিনটা করে অর্ডার করেছে। এই যে প্রতিটা কাস্টমারের জন্য একটা আলাদা রিসিট তৈরি করছেন, তার আন্ডারে তিনটা প্রোডাক্ট গুছিয়ে রাখছেন, আরেকজনের আন্ডারে তিনটা প্রোডাক্ট, আরেকজনের আন্ডারে তিনটা, এভাবে করে করে যখন আপনি 5টা আলাদা আলাদা রিসিট তৈরি করছেন, সেটাকে বলা হচ্ছে সর্টিং। সর্টিং মানে বাছাই করা। যে সকল পণ্যগুলো অর্ডার পিকিং করেছেন মানে রিজার্ভ স্টোরেজ থেকে তুলে এনেছেন, আনার পর আপনি বাছাই করছেন যে কার প্রোডাক্ট কতগুলো, সেগুলোকে যখন আলাদা করছেন তখন সেটাকে সর্টিং বলা হচ্ছে। সর্টিং করার পর আপনি কি করবেন, ওই যে তিনটা প্রোডাক্ট যেখানে আছেন, তিনটা প্রোডাক্টগুলোকে আপনার কিন্তু একত্র করতে হবে একটা মাস্টার কার্টনে। সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রোডাক্টটাকে হ্যান্ডেল করা লাগছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া লাগছে। যেমন আমাদের ক্ষেত্রে দেখেছেন এয়ারপোর্টে আমরা যাই, এয়ারপোর্টে যে আমাদের লাগেজ যেগুলো একটা দেখেছেন যে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে দেয়, তার জন্য কিন্তু কি লাগেজটাকে টেনে আমাদের একটা জায়গাতে নিয়ে যাওয়া লাগে। সেইমভাবেও কোলেশন যখন করি, মানে যত আইটেমগুলো অর্ডার করেছি, আমি অর্ডার করেছি তিনটা আইটেম, তিনটা আলাদা আলাদা পার্সেলে যাবে নাকি একটা বড় কার্টনের মধ্যে তিনটাই ভরে দিবেন, এই যে বড় কার্টনের মধ্যে তিনটাকে ভরে দেওয়াকে বলা হচ্ছে কোলেশন। এটার ওয়্যারহাউসের আরেকটা নাম আছে, এটাকে কনসোলিডেশনও বলি। কনসোলিডেশন মানে একত্র করা, সেম ওয়ার্ডটাকে আমরা বলছি কোলেশনে। এখন কোলেশনেও করেছেন, এছাড়া ভ্যালু অ্যাডেড সার্ভিস থাকে। আপনি যদি মোবাইল ফোন অর্ডার করে থাকেন, গ্লাস আইটেম অর্ডার করে থাকেন, এক্সপেন্সিভ কিছু অর্ডার করে থাকেন, আপনি চাবেন প্লিজ একটু বাবল র্যাপার দিয়ে একটু এক্সট্রা প্রিকশন দিয়ে নিয়েন, যেন প্রোডাক্টটা কোনোভাবেই যেন ড্যামেজ না হয় চলার পথে। সো সেটাকেও আপনি কিন্তু বলছেন যে ভ্যালু অ্যাডেড সার্ভিস, তার মানে এক্সট্রা অতিরিক্ত একটা প্রোটেকশন বা লেয়ার দিচ্ছেন সো দ্যাট প্রোডাক্টটা আপনার সেফ হয়ে থাকে, বা প্রোডাক্টটা কোনো ড্যামেজ যেন এর মাঝপথে কোনো ড্যামেজ না হয়। এখন আহ, এরপরে যখন আপনি সেই সমস্ত প্যাকেজিং করে দিলেন, করার পর কি করবেন, আপনার বাসার কথা চিন্তা করেন। বাসাতে যখন আপনার ওই রাবিশগুলো, কিচেনের রাবিশগুলোকে আপনারা একটা একটা বিনের মধ্যে ফেলছেন অথবা একটা পলিতে ফেলছেন, দিনের শেষে কি করবেন, আপনি রাত্রেবেলা ওইটাকে প্যাক করবেন, করে আপনি একেবারে আপনার গেটের একেবারে কাছে অথবা গেটের বাইরে রেখে দিবেন। কেন রেখে দিবেন, সো দ্যাট পরের দিন সকালে যখন আপনার ময়লাটা কেউ পিক করতে আসবে, তারা যেন খুব অল্প সময়ে এই ময়লাটাকে পিক করতে পারে। সো আমরা সমস্ত প্যাকিং ট্যাকিং করা টরা শেষ, কাস্টমারের সবটা কিছু করা শেষ, এখন আমরা চাবো প্রোডাক্টটা যেন আমরা রাইডারের জন্য একেবারে রেডি করে রাখি। সেটা কোথায় রাখবেন, এই মার্শাল এবং ডিসপ্যাচ এরিয়াটাকে বলা হয় ওয়্যারহাউসের সীমানার একেবারে শেষ প্রান্তে, যেটা আমরা করি ময়লাটা রাখার সময় ঠিক দরজার ভিতরে রাখি অথবা দরজার বাইরে রেখে দিই, যেন লিফট থেকে বের হয়েই আমাদের যে ময়লা পিক করে গার্বেজ পিকার আছেন সে যেন পিক করে নিয়ে যেতে পারে। সেইমভাবেও আপনি আপনার ওয়্যারহাউসে সকল প্রোডাক্টগুলোকে প্যাকেজিং করে টোরে লেবেলিং করার পর রেখে দিবেন বাইরের একটা স্থানে, যেটা অবশ্যই সুরক্ষিত হতে হবে সো দ্যাট যে কোনো রাইডার বা ট্রাক ড্রাইভার তারাই যারা আসবে সেটাকে যেন খুব অল্প সময়ে পিক করে নিয়ে যেতে পারে। সো এই জায়গাতেও কিন্তু আপনার একটা সার্টেন ডিস্টেন্সে প্রোডাক্টটাকে রেখে আসতে হচ্ছে, এই জায়গাতেও কিন্তু ম্যাটেরিয়ালটাকে হ্যান্ডেলিং করছেন। সো তার মানে আপনি একটু খেয়াল করেন, আমি যদি এটাকে একটু দেখার চেষ্টা করি, আমার পেনটা হ্যাঁ সরি, এইখানের মধ্যে থেকে দাঁড়ান আমি একটু আমার গ্রাফিক পেনটাকে ঠিক করে নেই, এটাকে আবারও একটু ঝামেলা, ওয়াকমটা একটু ইস্যুজ করছে, আমি এটা একটু সেট করে নিই, গিভ মি 1 সেকেন্ড। তার মানে আমরা একটু দেখার চেষ্টা করব যে আপনার কোন কোন এরিয়াতে আমার এই ওয়্যারহাউসের মধ্যে ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং এর প্রয়োজন পড়ছে। এটা তো ঠিকই দেওয়া আছে মনিটর 3, তারপরেও কেন হ্যাঁ হচ্ছে। তার মানে আপনি রিসিভ করার পরে এই পুট অ্যাওয়ে এই জায়গাতে ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং প্রয়োজন পড়ছে। তারপরেও যদি আপনি আরও অংশগুলোকে দেখেন, আমি গ্রাফিক পেনটাকে সরিয়ে দিই, তারপরে আপনার অর্ডার পিক যখন করছেন, তার মানে রিজার্ভ থেকে অর্ডার পিকে এই জায়গাতেও ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং লাগছে। আবার এইখান থেকে আপনি চাচ্ছেন যে প্রোডাক্টগুলোকে আপনি একটা সিঙ্গেল প্যাকেজে রাখবেন বা সিঙ্গেল কার্টুনে রাখবেন, এইটার জন্যও কিন্তু আপনার মুভ করা লাগছে। আবার সমস্ত কিছু প্যাকেজিং করার পর গেটের কাছ বা নেয়ারে যখন ওয়্যারহাউসে আইটেমগুলো রাখবেন, তার মানে আপনার ওয়্যারহাউসের মধ্যে ন্যূনতম 1 2 3 4
সো তার মানে সব ফাংশনসগুলোর মধ্যেই কিন্তু ম্যাটেরিয়াল হ্যান্ডেলিংটার আপনার প্রয়োজন পড়ছে। তার মানে ম্যাটেরিয়াল হ্যান্ডেলিংটা কোনো না কোনো পয়েন্টে আপনি সবসময়ই করছেন। এটা হতে পারে আপনার আর অর্ডার রিসিভ করার সময়, এটা হতে পারে এরপরে পুট অ্যাওয়ে, সব জায়গাতেই আপনার প্রয়োজন পড়ছে। তো আমরা এখন একটু দেখার চেষ্টা করব যে ওয়্যারহাউসে আমরা মূলত কী ধরনের পণ্যগুলোকে রাখি। ভ্যারাইটি হতে পারে, নট নেসেসারিলি যে এটা র মেটেরিয়ালস থাকবে। আমার হতে পারে একটা নির্দিষ্ট ওয়্যারহাউস আছে, যদি বড় কোম্পানি হয় একটা নির্দিষ্ট ওয়্যারহাউস আছে যেখানে আমি র মেটেরিয়ালসগুলোকে রাখি। আরেকটা ওয়্যারহাউস হতে পারে যেখানে ওয়ার্ক ইন প্রোগ্রেসগুলোকে রাখি, আবার ফিনিশ গুডসগুলোকে রাখি। যেমন আমি যদি আকিজের কথা বলি, আকিজের ওরা যদি সিজনাল প্রোডাক্ট যেগুলোকে ম্যাঙ্গোতে ইউজ করে, সেইগুলোর ম্যাঙ্গো ফ্রুটিকা জুসের জন্য, তাদের সিজনাল প্রোডাক্টের জন্য তারা দেখা যাচ্ছে যে সাথে সাথেই যেই 3 মাসে ম্যাঙ্গোটা আসে সেগুলোকে নিয়েই ওদের ওই ওয়্যারহাউসটা আছে সেই জায়গাতে রাখছে। আবার ওয়্যারহাউসটার মধ্যে থেকে সেই ম্যাঙ্গোগুলোকে প্রসেস করে সেমি ফিনিশ গুডস, তার মানে যে পেস্টের মতো যখন বানিয়ে ফেলে, পেস্টের মতো বানিয়ে ফেলার পর তখন তারা সেইটাকে রাখে হচ্ছে তার ওয়্যারহাউসের পাশেই একটা জায়গা আছে যেখানে ওয়ার্ক ইন প্রোগ্রেস অথবা পেস্ট আকারে রাখছে, সেগুলোকে স্টোর করবে। এবং ফিনিশ গুডসের জন্য ওদের ধামরাইতে আরেকটা ওয়্যারহাউস আছে, সেইখানে রাখার চেষ্টা করে। তো আপনার ওয়্যারহাউসে সব ধরনের পণ্যই আপনার থাকতে পারে, নট নেসেসারিলি যে র মেটেরিয়াল থাকবে, এছাড়া ওয়ার্ক ইন প্রোগ্রেস বা অন্য কিছু আপনার থাকতে পারে। সো ম্যাটেরিয়াল হ্যান্ডলিংয়ের যদি আমরা একটু দেখার চেষ্টা করি, ম্যাটেরিয়াল হ্যান্ডলিংটা মূলত কি, সেখানে বলা হচ্ছে যে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কনসার্ন করে যে যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে র ম্যাটেরিয়ালস, ওয়ার্ক ইন প্রোগ্রেস অথবা ফিনিশ, সেইটা কার কাছ থেকে আনছে, সে এটাকে মুভমেন্টের ব্যাপারে সে আসলে রেসপন্সিবল। মুভমেন্টটা কিভাবে হচ্ছে, যে আপনি যদি একটু দেখার চেষ্টা করেন